আমি আপনাকে বলে রাখছি, আমার আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের নাটক শেষ হবে না। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে একটা বাচ্চা ছেলে ধরা পড়েছে, সে কোথা থেকে একখানা পুলিশের উর্দি জোগাড় করেছিল, তারপর সেই উর্দি পরে চারিদিকে নেচে গিয়ে ছুটে বেড়াতো সে, এমনকি সোশ্যাল মিডিয়াতে ছবিও দিত, এবং কেউ জিজ্ঞেস করলেই বলতো সে বিকাশ ভবনে কাজ করে, সে পুলিশ কর্মী, বিকাশ ভবনে তার ডিউটি। এবার দেখুন, এই রকম অনেক ছোট বড় কাঁচা পাকা ডেপো জালি আপনি পশ্চিমবঙ্গে যে কোনো দিকে দেখতে পাবেন, কিন্তু প্রবলেম এটা নয়। আপনাদের সেই ভুয়ো ভ্যাকসিন দেবাঞ্জনকে মনে আছে তো, সেই রকম আপনি অনেক রকম জালি দেখতে পাবেন, কিন্তু এই ছেলেটা যে জালি কাজকর্ম করতো, এই যে ফেক জিনিসপত্র ভুয়ো কাজকর্ম ফ্রড করতো, তার লেভেলটা একবার ভাবুন। ওই যেখান থেকে পুলিশের উর্দি জোগাড় করেছিল, সেই পুলিশের উর্দি এই ছেলেটা তার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, ছবি পোস্ট করেছে উর্দির, এবং তারপরে তার সঙ্গে লিখেছে, কে বলেছে স্বপ্ন পূরণ সম্ভব নয়, নিজের লক্ষ্যে স্থির থাকলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে। অনেকে অনেক রকম কথা শুনিয়েছে, কিন্তু কখনোই ভরসা হারায়নি নিজের উপর যে আমার কাজের সাফল্যের মধ্য দিয়ে তাদের যোগ্য জবাবটা ফিরিয়ে দেব। আর আজ সেই সফলতার দিন, এই পোস্টটা তাদের জন্য। আপনি ভাবছেন, ভাবুন একবার, মানে একেবারে সোনা ভাইটা তার কত সুন্দর করে জালি কাজকর্ম করেছে এবং সেগুলোকে সামনে রেখেছে। কিন্তু এর থেকেও 1 কাঠি 2 কাঠি 3 কাঠি ওপরে আরও সমস্ত জালি কাজকর্ম পশ্চিমবঙ্গে রয়েছে। শুনবেন নাকি? আজ একটা খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একদা নেতা এবং চিকিৎসক শান্তনু সেন, আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তার চিকিৎসকের যে রেজিস্ট্রেশন সেটা বাতিল করা হয়েছে 2 বছরের জন্য। 2 বছর তিনি চিকিৎসা করতে পারবেন না, কোনো রকম ডাক্তারি করতে পারবেন না। মানে আপনি ভাবুন, চিকিৎসক তথা রাজনৈতিক নেতা, এই দুখানা ক্ষেত্রেই শান্তনু সেনকে এখন বলে দেওয়া হয়েছে, দাদা বলো পেন্সিল, বলো বলো পেন্সিল, ব্যাস তোমার 2টো পদই ক্যান্সেল, 2টোর একটাও তুমি আর নাও। এবার এইখানে একটা ইনস্টলমেন্টের নাটক চলছে কতদিন ধরে পশ্চিমবঙ্গে। দেখুন, এই শান্তনু সেন, তিনি এতদিন ধরে কি সুন্দর তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে ছিলেন, রাজ্যসভার সাংসদ ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিটির মাথায় ছিলেন, দল করছিলেন, কত কিছু হচ্ছিল, কিন্তু ততদিনে এই এতগুলো বছরে তৃণমূলের একবারও মনে হয়নি যে ওনার ডিগ্রি টিগ্রিগুলো একটু আমরা খতিয়ে দেখি, যা যা উনি বলছেন পাশ করেছেন বা যা যা ডিগ্রির কথা উনি বলছেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা, কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো রকম গন্ডগোল হয়েছে কিনা, জেরক্স কপি করে এসে প্রেসক্রিপশনে কিছু লিখে দিয়েছেন কিনা, একবারও মনে হয়নি। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলে গেছে, দেখো আমাদের দলে কত শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, বলে শান্তনু সেনের দিকে আঙুল তুলে দিয়েছেন এবং অসাধারণ তার প্রশংসা সামনে উঠে এসেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সমস্ত খতিয়ে দেখা হয়েছে এবং দেখে তার রেজিস্ট্রেশন বাতিলও করে দেওয়া হয়েছে। সমস্যাটা শুরু হয়েছে ওই আরজিকর কাণ্ডের পর থেকে। মানে তার আগে পর্যন্ত আপনি দেখবেন এই শান্তনু সেন, তার সুন্দর একটা কোয়ালিটিও ছিল, অদ্ভুত কোয়ালিটি, হাঁড়ি চাচার মতো মুখ করে বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে বসতেন, তার দলকে ডিফেন্ড করতেন, তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলতেন, গলা ফাটাতেন, নিন্দুকেরা অবশ্য তাকে স্কোয়ার ফুট সেন বলে ডাকতো, কিন্তু সেসব কথা বাদ দিন, তো সমস্যা ছিল না কোথাও। আরজিকর কাণ্ডের পর থেকেই দেখা গেল শান্তনু সেন আর তৃণমূল কংগ্রেস একে অপরকে বলছে, আজ দুজনার দুটি পথ ওগো দুই দিকে গেছে বেঁকে। সেখান থেকে সমস্যা তৈরি হলো এবং তৃণমূল কংগ্রেস লিটারেলি তাকে ধাক্কা মেরে একেবারে সরিয়ে বটতলায় বসিয়ে দিয়েছে। প্রথমে দল থেকে তাকে বের করে দেওয়া হলো, তারপর এখন বলা হচ্ছে তিনি নাকি ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করতেন এবং তার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সেই কারণে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তার এই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, 2 বছরের জন্য তিনি কোনো প্র্যাকটিস করতে পারবেন না। আর এই কথা সর্বসমক্ষে জানাচ্ছেন কে? যিনি জানাচ্ছেন তার নাম সুদীপ্ত রায়, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি। এবং তারই সঙ্গে সুদীপ্ত রায় নামটা কি আপনার একটুও চেনা লাগছে? না লাগলে বলে দিই, তার আরো অনেকগুলো পরিচয় রয়েছে। আমাদের রাজ্যের এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তার মাথার উপরে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সুদীপ্ত রায়, এবং তারই সঙ্গে তিনি হচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবং তারই সঙ্গে আরজিকর কাণ্ড যখন সামনে আসে, আরজিকরের ঘটনা নিয়ে যখন চারিদিকে তোলপাড় চলছে, তখন আরজিকরের যে দুর্নীতির অভিযোগগুলো সামনে এসেছিল, সেখানে একের পর এক বিভিন্ন অভিযোগে ভয় দেখানো, দাবিয়ে রাখা, থ্রেট কালচার চালানো, সিন্ডিকেট চালানো হাসপাতালের মধ্যে, মেডিকেল কলেজগুলোকে ঘুঘুর বাসা বানিয়ে রাখা, এই সমস্ত অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছিল সুদীপ্ত রায়ের। তার বিরুদ্ধে কলকাতা মেডিকেল কলেজে সিসিইউ, সাধারণ জেনারেল বেড, এই সমস্ত কিছু হাজার হাজার টাকায় বিক্রি করা, হাসপাতালের মধ্যে সিন্ডিকেট চালানো এবং তারই সঙ্গে সেন্ট্রাল ল্যাবে দুর্নীতি করার মতো অভিযোগ উঠেছিল। এবং এই সমস্ত কিছু তদন্ত করার জন্য তদন্ত কমিটিও তৈরি করা হয়েছিল। তারপর সেই তদন্ত কমিটি কোথায় গেল, কি তদন্ত করলো, তারা খুঁজে কি বের করলো, সুদীপ্ত রায় এগুলোর সঙ্গে জড়িত ছিলেন কিনা, তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হলো কিনা, এসব প্রশ্নের উত্তর আপনি একেবারেই আর পাবেন না। আপনি কেনই বা করবেন এসব প্রশ্ন, তাই না?
কিন্তু এখন সেই সিন্ডিকেট সুদীপ্ত রায় এসে কয় এই স্কোয়ার ফুট শান্তনু সেন খুব খারাপ মানুষ। মানে এর থেকে হাস্যকর আর কি হতে পারে? হিলারিয়াস পরিস্থিতি পশ্চিমবঙ্গের, এর থেকে বেশি আপনার কি দেখে হাসি পাবে? কিন্তু না, এখানে আরো হাস্যকর জিনিস আছে, আর সেটা হচ্ছে সুদীপ্ত রায় যখন এই সমস্ত কথাবার্তা শোনাচ্ছেন যে শান্তনু সেনকে কেন বহিষ্কার করা হলো, কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো, তার পাশে বসে মাথা নাড়ছেন কে? পশ্চিমবঙ্গের আরেক বিখ্যাত মহান চিকিৎসক ডক্টর নির্মল মাঝি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কুকুরের ডায়ালিসিস করে বিখ্যাত ডক্টর নির্মল মাঝি, এমন একজন ডাক্তার যাকে দেখলে হয়তো রুগীরা বলতে পারেন, মানে রুগীর মৃতদেহ উঠে বসে বলতে পারে, নমস্কার স্যার, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে আর ছোঁবেন না, আমার যা হওয়ার হয়ে গেছে, আপনি এরপর আমাকে ছুলে আমার মৃতদেহটাও মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, তিনি মাথা নাড়ছেন বসে বসে, এবং ডক্টর নির্মল মাঝি তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে, শান্তনু সেনের এই যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এটা একদম সঠিক সিদ্ধান্ত, ওর আচরণের জন্যেই ওকে দল থেকেও বহিষ্কার করা হয়েছিল, ও যাকে আক্রমণ করেছে সে আমাদের সকলের নেতা, আর নেতাকে আক্রমণ করলে কি হয় তার উদাহরণ তো সকলের চোখের সামনে দেখিয়েই দেওয়া হচ্ছে। এবং এই যে গোটা বিষয়টা হচ্ছে, সেখানে একবার ভাবুন যে তৃণমূল কংগ্রেসের 3 জন সততার প্রতীক, তারা সব থেকে বড় সততার প্রতীকের ছবির তলায় বসে এই সমস্ত টানাপোড়েন করছেন, এইভাবে তারা দিন গুজরান করছেন, এ বলছে ও চোর, ও বলছে সে চোর, সে বলছে ও আরো খারাপ, মানে এই হচ্ছে পরিস্থিতি। আর শান্তনু সেনের মধ্যে কি বলছেন? শান্তনু সেন বলছেন দেখুন, আমি তো এখানে এসে প্রমাণ করে দিয়েছি যে কোনো রকম নিয়ম ভাঙা হয়নি, আমার যোগ্যতা আছে রেডিওলজি প্র্যাকটিস করার, সেটাই আমি করেছি, আর আমার কোনো অন্যায় নেই, আমি যদি কোনো অন্যায় করতাম তাহলে আমি নিজের অজ্ঞতা মেনে নিয়ে মাথা নিচু করে কাপড় দিয়ে মুখ ঢেকে এখান থেকে চলে যেতাম। তারই সঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়ের নাম না করে শান্তনু সেন বলছেন আজ আমাকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ডেকে পাঠানো হয়েছিল, আমার খুব খারাপ লাগছে এটা ভেবে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট হিসেবে বসে রয়েছেন 2001-এ যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন আমি তার পোলিং এজেন্ট হয়ে সিপিএম এর কাছে বেধড়ক মার খেয়েছি। তারই সঙ্গে তিনি অভিযোগ করছেন, শান্তনু সেন অভিযোগ করছেন, আজ এখানে বসে একাধিক অনৈতিক কাজ নয়, বেছে বেছে চিকিৎসকদের বিরুদ্ধে বিরোধিতা করা হচ্ছে, এমন কিছু কাজ হচ্ছে যাতে বেশ কয়েকজন চিকিৎসককে বাধ্য করে বিমুখে চালিত করছে, তার জ্বলন্ত নিদর্শন আমি নিজে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে এসেছে। মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে ইউনিয়ন রুমগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। সরকারি যে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানকার যে ইউনিয়ন রুম সেগুলো বন্ধ থাকবে, তালা বন্ধ রেখে দেওয়া হবে। কারুর যদি ইউনিয়ন রুমে ঢোকার কোনো প্রয়োজন হয় রেজিস্ট্রারকে বলতে হবে, তিনি তালা খুলে দেবেন, তবে কেউ ঢুকতে পারবেন, আদারওয়াইজ ইউনিয়ন রুমগুলো সমস্ত তালা বন্ধ থাকবে। এবং তার সঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য কি ভাবছে। এই বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে কিন্তু দ্রুত হলফনামা জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে, তারা কি ভাবছেন সেটা জানিয়ে হলফনামা জমা দিতে হবে। আপনারা জানেন আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে প্রায় 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং বিভিন্ন কলেজগুলো ইউনিয়ন রুম সেখানে আমাদের শাসক দলের যে ছাত্র পরিষদ রয়েছে তাদের রীতিমতো মৌরসি পাট্টা গেড়ে বসে থাকা, এবং তারই সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনার কথা সামনে উঠে এসেছে, ইউনিয়ন রুম এবং সেখানে কিভাবে নির্যাতন চালানো হয়েছে, এবং তারই সঙ্গে এই ঘটনার যে মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র অস্থায়ী কর্মচারী সেই মনোজিৎ মিশ্র, সে কিভাবে এই সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমটাকে একেবারে পৈতৃক সম্পত্তির মতো করে ব্যবহার করত, সেই সমস্ত কথাগুলো সামনে উঠে এসেছে এবং সেখান থেকে আজ এই নির্দেশও সামনে এসেছে। এইবার এখানে আরো একটা মজার কথা হয়েছে, আর সেটা হলো সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতির একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে ঠিক হয়েছে যে এই ঘটনার মূল অভিযুক্ত যে কিনা এই সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজে একটা অস্থায়ী কর্মচারীর পদে ছিল, তাকে সেই চাকরি থেকে ছেঁটে ফেলা হচ্ছে, চাকরি থেকে সে একদম বাদ, আবারও সেই ক্যান্সেল। এবং এই ঘটনাতে আরো 2 জন যে অভিযুক্ত রয়েছে যারা কিনা ওই কলেজের পড়ুয়া, তাদের কলেজ থেকে বহিষ্কার করা হচ্ছে এবং তারা যাতে অন্য আর কোনো কলেজে ভর্তি হতে না পারে সেটাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে। কিন্তু এইখানেই আবার যখন তাদের প্রশ্ন করা হচ্ছে, এই গভর্নিং বডি বা পরিচালন সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক দেবকে যখন প্রশ্ন করা হচ্ছে, বা কলেজের যিনি অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় তাকে যখন প্রশ্ন করা হচ্ছে মনোজিৎ মিশ্রকে নিয়ে, তারা ক্রমাগত বলে চলেছেন তারা তো কিছু জানেনই না, তারা চেনেনই না, কে এখন কেউ কিচ্ছু জানতেও
পারছেন না, কেউ চিনতেই পারছেন না মনোজিৎকে। এদিকে নয়না চট্টোপাধ্যায় বলছেন যে এই মনোজিৎ মিশ্র, যাকে কিনা কলেজের একটা টেম্পোরারি চাকরিতে নিযুক্ত করা হয়েছিল, সেটা গভর্নিং বডি বা পরিচালন সমিতির রেজলিউশনের মাধ্যমেই নিযুক্ত করা হয়েছিল। ওদিকে আবার অশোক দেব, যিনি পরিচালন সমিতির মাথা, তিনি বলছেন তিনি চাকরির জন্য কারুর নাম সুপারিশ করেননি, তিনি মনোজিৎ মিশ্রের নামও সুপারিশ করেননি। কে করলো তাহলে? ভূতে করেছে, হতে পারে ভূতে করেছে। একদিকে অশোক দেব বলছেন যে তিনি মনোজিৎ মিশ্রকে চেনেন না, কেউ তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতেই পারে, কিন্তু তার মানে তিনি যে চেনেন এমনটা তো নয়। এদিকে আবার নয়না চট্টোপাধ্যায় মানে কলেজের অধ্যক্ষ এবং অশোক দেব দুজনের সঙ্গেই দেখতে পাওয়া যাচ্ছে ছবি রয়েছে এই মনোজিৎ মিশ্রর। তো একদিকে অশোক দেব বলছেন তিনি চেনেন না, আরেকদিকে তার সঙ্গে পাশে দাঁড়িয়ে ছেলেটির ছবি দেখা যাচ্ছে। আবার জানা যাচ্ছে এই ছেলেটি অশোক দেবকে জেঠু বলে ডাকতো, কত আদরের ভাইপো। আবার আরেকদিকে অশোক দেব নিজেই বলছেন যে আমি তো মনোজিতের বাবাকেও ডেকে পাঠিয়ে একবার শাসিয়েছিলাম, ছেলে নানান রকম যে কাজকর্ম করতো, বিভিন্ন সময় যে আচরণ করতো, তার জন্য আমি ওর বাবাকে ডেকে শাসিয়েছিলাম। ওর বাবা বলেছিল ছেলে শুধরে যাবে, কিন্তু তারপরেও শুধরায়নি। তো তাহলে আপনি চেনেন না, নাকি আপনি জানতেন তার আচরণ কাজকর্ম, বাবাকে ডেকে শাসিয়েছিলেন, সেটা আপনার মনে আছে, তার মানে তো আপনি চিনতেন। কোনটা সত্যি এইটাই বোঝা যাচ্ছে না। তার সঙ্গেই জানা যাচ্ছে যে আমাদের রাজ্য বার কাউন্সিলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইনজীবীদের তালিকা থেকে এই মনোজিৎ মিশ্রর নামখানা বাদ পড়ছে। ম্যাঙ্গো, যে কিনা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পদেও ছিল একটা সময়, একে আমাদের রাজ্যের যে আইনজীবীদের তালিকা সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য বার কাউন্সিলের তরফ থেকে চিঠি লিখে কেন্দ্রীয় বার কাউন্সিলকেও এই সমস্ত বিষয়টা সম্পর্কে জানানো হবে, ওয়াকিবহাল করা হবে। এবং এই যে ম্যাঙ্গো, তার দাবি ছিল, সোশ্যাল মিডিয়াতেও সে বড় বড় করে লিখে রেখেছিল, সে আলিপুর আদালতে প্র্যাকটিস করে। কিন্তু এই যে রাজ্য বার কাউন্সিলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইনজীবীদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হচ্ছে, এর ফলে আর কোনোদিনই আদালতে সে প্র্যাকটিস করতে পারবে না। আর এইখানে ভয়ঙ্কর ভালো বিষয়টা কি দেখুন, আমাদের রাজ্য বার কাউন্সিলের মাথায় কে বসে রয়েছেন? সেই সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির মাথায় যিনি বসে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেই অশোক দেব। মানে হচ্ছে যে এদিকে এক ভাইপোর দাপটে পশ্চিমবঙ্গের মানুষ তো একেবারে অস্থির, এক ভাইপোর দাপট আমরা এতদিন দেখে এসেছি, আরেক ভাইপো এখন রাস্তায় নেমে এসেছেন, আরেক ভাইপোর দাপট আমরা দেখছি, যার জেঠু কিনা এদিকে বার কাউন্সিল, ওদিকে ল কলেজ, সমস্ত কিছুর মাথার ওপরে 80 বছর বয়স পর্যন্ত বসে বসে ছড়ি ঘোরাচ্ছেন এবং একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন। তা সেই ভাইপো দাপট দেখাবেন না তো কি আমি আপনি দেখাবো? ও সরি, তিনি তো আবার চেনেনই না, অশোক দেব তো চেনেনই না কে এই মনোজিতের জেঠু, এরকমটা কিন্তু বলা ঠিক নয়। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কিরকম জানেন তো? একটা হিন্দি সিনেমা ছিল মুঝসে শাদি করোগি, এবং সেখানে সলমান খান, প্রিয়াঙ্কা চোপড়া তারা অভিনয় করেছিলেন, এবং এই সিনেমায় একটা ক্যারেক্টার ছিল দুগ্গল সাহাব, এবং ক্যারেক্টারটাই অভিনয় করেছিলেন কাদের খান। দেখানো হয়েছিল এই চরিত্রটা এরকম যে রোজের নতুন নতুন কিছু একটা হয়, মানে মাথায় চোট লেগেছে তাই কোনোদিন সে অন্ধ হয়ে যায়, কোনোদিন সে কানে শুনতে পায় না। তো ডায়লগটা এরকম ছিল, দুগ্গল সাহাব আজ অন্ধে হ্যায়, দুগ্গল সাহাব আজ বেহরে হ্যায়। তো সেই রকমই আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। একদিন এখানে দেখা যায় পুলিশ আসলে পুলিশ নয়, পরের দিন দেখা যায় উকিল আসলে উকিল নয়, তারপরের দিন দেখা যায় ডাক্তার আসলে ডাক্তার নয়। আর মানুষ, আমি আপনি, আমরা যারা রয়েছে, আমাদের নিজেদের দিকে তাকানো উচিত এবং প্রশ্ন করা উচিত, সত্যি কি আমরা মানুষ? আমাদের মানুষ হিসেবে কি সত্যিই ট্রিট করা হয়? আরজি করের সেই কাণ্ড শুরু হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু ঢেলে সাজাতে শুরু করেছিলেন। শান্তনু সেনের এই রেজিস্ট্রেশন বাতিল দিয়ে তার সাজানো হয়তো শেষ হয়েছে, এরপরে কলেজের ঢেলে সাজানো শুরু হবে। কসবার এই ঘটনা সামনে এসেছে, এরপর তিনি এবারে কলেজের সমস্ত কিছু ঢেলে সাজাতে বসবেন। আলটিমেটলি সবটা শেষ হবার পরে দেখা যাবে বিষ্ঠার এপিঠ আর ওপিঠ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।